মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে গেল আরও 2টি প্রাণ, 5 জনের অবস্থা সংকটাপন্ন। যোগ দিলেন বিদেশি চিকিৎসকরা, সারা দেশে বিশেষ দোয়া। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা প্রশ্নের মুখে পড়বে, বলছে বিএনপি। নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে মির্জা ফখরুল। শেখ হাসিনা চাপিয়ে দেওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামত করবে এনসিপি। পথসভায় নাহিদ ইসলাম 3 আগস্ট জাতীয় সনদ আদায়ের ঘোষণা। জাতির কোনো সংকটে দেশ ছেড়ে পালায়নি জামায়াতের কোনো নেতা। দল গুছিয়ে সাহসিকতার সঙ্গে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশা আমিরের। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা সংশোধিত অধ্যাদেশ জারি। আমাবস্যা ও নিম্নচাপের কারণে উত্তাল সাগর, দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতার সঙ্গে। পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা। এবং থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 16। প্রাণ রক্ষায় সীমান্ত এলাকা ছাড়ছে বাসিন্দারা। জাতিসংঘের জরুরি বৈঠক শনিবার। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। 2 বছর বয়সী শিশু আইমান আজ সকাল 9:30 এবং দুপুরে আরেক শিশু মাকিন মারা গেছেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়ালো 15-তে। ইনস্টিটিউটের পরিচালক জানালেন, অন্তত 15 জনকে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখনও 5 জনের অবস্থা সংকটাপন্ন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দগ্ধ শরীর নিয়ে দাদাবাড়ি যাচ্ছে ছোট্ট শিশু আইমান। তবে কে জানতো এটি হবে তার শেষ যাত্রা। 10 বছর বয়সী শিশুটির যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় শরীরের 45% দগ্ধ হয়ে যায়। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার সকাল 9:30টার কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করে এই শিশুটি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। নিহত আইমানের স্বজনরা সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন, প্রশ্ন তুলেছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আইমান মরল কিভাবে। আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরাও এমন পরামর্শ দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। অনেকের অবস্থা উন্নতির দিকে। আগামীকাল থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। একটি স্বপ্ন ভঙ্গের ট্র্যাজেডি যেন নামিয়ে এনেছে অকাল মৃত্যু আর শোকের ছায়া। উত্তরা দেয়াবাড়ির বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিশু রাইসা ও মাহিয়া এবং অভিভাবক লামিয়া আর আফসানা দাফন সম্পন্ন হয়েছে কান্না আর শোকাবহ পরিবেশে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রাণহানিতে শোকে স্তব্ধ দেশ জুড়ে মানুষ। মাহবুব তামিমের রিপোর্ট। শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার বজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনিকে। মাত্র 11 বছরের সন্তানকে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন তার বাবা মা, পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম। তার লাশ পৌঁছানোর পর থেকেই এলাকার যে জনগণ, শোকাহত জনগণ, তারা সারিবদ্ধভাবে তার শেষ মুখটা দর্শনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। আজকে তারে আমাদের গ্রামের বাড়ি
আমাদের গ্রাম্য যে কবরস্থান আছে সেখানে তাকে শায়িত করা হবে। চিকিৎসাধীন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম বৃহস্পতিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। শুক্রবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে। শুক্রবার সকাল 8টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তার নানা বাড়ির কবরস্থানে। সবসময় যেন খোলামেলা আনন্দ উৎফুল্ল থাকার মতো থাকতাম, কিন্তু সেই আনন্দটুকু আজ হারিয়ে গেল। এদিকে সন্তানকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আফসানা প্রিয়ার মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পৌঁছায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদির আশুলাই গ্রামে এবং রাত 3টায় তাকে দাফন করা হয়। অপরদিকে মেয়ে জায়রাকে আনতে স্কুল গেটে দাঁড়িয়েছিলেন তার মা লামিয়া আক্তার, কিন্তু চোখের সামনেই আগুনে পুড়ে যাওয়া মাকে হারায় মেয়ে জায়রা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া দেহাবশেষ শুক্রবার সাভারে দাফন করা হয়। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই দুর্ঘটনা বদলে দিয়েছে পরিবারের জীবন। জানাজার কবরের নীরবতা যেন বলছে, এই মৃত্যু শুধু দুর্ঘটনার নয়, এটি দায়িত্বহীনতারও প্রতীক। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত হয় রাজশাহীর সব মসজিদে। মাদারীপুরের সব মসজিদেও ছিল একই আয়োজন। মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে প্রার্থনায় অংশ নেন এবং শোক শনাক্ত পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করেন। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তারা আরও বলছেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে, এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি, এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে না। দুপুরে মাইলস্টোনের ঘটনায় দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাতে আরো মজবুত আকারে এটা সংরক্ষণ করা যায়। এছাড়া বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতীয় একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে
চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, ভারতীয় চিকিৎসক দল ইতিমধ্যে আহতদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে। গেল বৃহস্পতিবার তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। গুরুতর আহতদের অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন। বর্তমানে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিমগুলো আহতদের চিকিৎসায় সম্মিলিতভাবে কাজ করছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কারিগরিভাবে বৈধ হলেও এটি কার্যত অনিরাপদ এলাকায় অবস্থিত বলে দাবি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বিআইপির মিলনায়তনে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরা হয়। প্রতিবেদনে অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার মধ্যে পড়েছে। বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায় থাকা স্কুল, কলেজ, মাদ্রাসা সহ জনসমাগম হয় এমন সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত বলেও মনে করেন বক্তারা। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে সুনামগঞ্জে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ বলেন, এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিকেলে সিলেট পৌঁছায় এনসিপির পদযাত্রা। সহকর্মীদের তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। জুলাই পদযাত্রায় শুক্রবার সুনামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। শহর ঘুরে আলফাত স্কয়ারে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি, এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন তিনি। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। বিকেলে সিলেট পৌঁছান এনসিপি নেতারা। সেখানেও পদযাত্রা ও পথসভা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত দাবি করেন জামায়াতের এই আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে তিনি কথা বলেন। নূর আশা রাখেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। এ সময়
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি। আওয়ামী লীগের দোষক যারা গত 14 বছরে লুটপাট, গুম, খুন করেছে তাদেরকেও একই প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার এবং শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সেই পরিবর্তন নিশ্চিত করার মধ্যে দিয়ে সরকার একটা নির্বাচনের দিকে এগিয়ে যাক। জীবনের শেষ প্রান্তে এসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দায়িত্ব পেয়েছেন, যা দেশের জন্য আন্তরিকভাবে সম্পন্ন করতে চান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। শুক্রবার যশোরে কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। খুলনায় যাওয়ার পথে যশোরে যাত্রা বিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন। এ সময় সিইসি বলেন, দীর্ঘ চাকরি জীবনে নানা দায়িত্ব পালন করলেও বর্তমান দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান। তফসিলের আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা করতে পারবে নির্বাচন কমিশন। এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা আইনের কিছু ধারা সংশোধন করা প্রয়োজন। সংবিধানের 93 এর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন চাইলে বছরের যে কোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং তালিকা প্রকাশ করতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে এক আন্দোলনকারীকে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত বছরের 21 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার বিক্ষোভে অংশ নেওয়া সাজিদুর রহমান ওমর মাথায় গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা সহ ৭৯ জনকে আসামি করে ৩ জানুয়ারি যাত্রাবাড়ি থানায় মামলা হয়। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে মিল্লাত হোসেন ও লিটন নামে 2 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিউপির আওতাধীন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত, লিটন, আফসার ও তাদের সহযোগীরা। তখন তাদের লক্ষ্য করে BSF সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মিল্লাত ও লিটনের মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি লিখিত প্রতিবাদ জানাবে বলছেন ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। তদন্ত করে জানতে পারি 3 জন বাংলাদেশি নাগরিক তারা সীমান্ত লাইন ক্রস করে ভারতে যায় এবং অপরদিকে ভারতীয় চোরা কারবারিরাও সেখানে জড়িত হয় মালামাল চোরা কারবারি মালামাল পাচার করার জন্য, এবং এক পর্যায়ে BSF গুলি ওপেন করে, এতে করে উভয় পক্ষ ইনজুর্ড হয় এবং বাংলাদেশ সাইডে দুঃখজনকভাবে চিকিৎসা নিতে যাওয়ার সময় পথিমধ্যেই মৃত্যুবরণ করে। আরেকজন চট্টগ্রামে চিকিৎসাধীন আছে, আরেকজন পলাতক আছে এবং আমরা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি। রাইনোপ্লাস্টি সার্জারিতে ভুল চিকিৎসা, আর্থিক প্রতারণা ও নাক বিকৃতির ভুয়া অভিযোগ তুলে প্লাস্টিক ও কসমেটিক সার্জন ডক্টর ইকবাল আহমেদকে হয়রানি করা হচ্ছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ধানমন্ডির বাংলাদেশ কসমেটিক্স সার্জারির চিফ কনসালটেন্ট ডক্টর ইকবাল এ সময় দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি সুমি আক্তার নামে এক রোগী গণমাধ্যমে নাক বিকৃতি ও 11 লাখ টাকার প্রতারণার অভিযোগ আনেন তার বিরুদ্ধে।
এসব অভিযোগে ব্যাখ্যা দেন ডাক্তার ইকবাল। চট্টগ্রাম সহ কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 6 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে 2 ভাই ও তাদের মামা নিহত হন। উপজেলার চিপবাড়ি সড়কের মাথায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় মারা গেছে এক শিশু। অপরদিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে 2 ভাই মোশাররফ হোসেন ও একরাম গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।